স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মনে। আজ আমরা আলোচনা করছি বিশ্বব্যাংকের পূর্বাভাস নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন। ডক্টর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছিলাম বিশ্বব্যাংকের যে পূর্বাভাস নিয়ে। আমরা ঠিক বিরতি যাওয়ার আগে আপনি বলছিলেন যে পিপিপির যে কার্যক্রম সেটা আসলে যে এক্সপেক্টেড গতিতে আগানোর কথা সেটা এগোচ্ছে না। সেক্ষেত্রে একটা বলা হচ্ছে যে এখানে নীতিমালাটা চূড়ান্ত হয়নি। যারা ব্যক্তি খাতের উদ্যোক্তা তারা প্রায় বলেন, বিভিন্ন সময় আমি তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে তারা জানে না তার রিটার্নটা কী আসবে, তাই ইনভেস্টমেন্টের যে রিটার্ন সেটা তারা অনিশ্চিত। তো এই জিনিসগুলো আসলে যদি যত তাড়াতাড়ি আমরা সমাধান না করছি হবে না। আপনার কি মনে হয় এর বাইরেও আর কোনো সমস্যা রয়েছে যে কারণে আসলে পিপিপি জোরদারভাবে সাকসেসফুল হচ্ছে না? না, আমার মনে হয় মৌলিক সমস্যাটা ওখানে যে আমি কোন ধরনের রুলসের অধীনে, কি নিয়মের অধীনে আমি কাজটা করতে পারবো, সেটা পরিষ্কার না। এবং সেটা পরিষ্কার করার জন্য যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আইনটাকে পাশ করা। আইনটা একবার পাশ হয়ে গেলে তারপর আইনটা বাস্তবায়নের জন্য যে বিধিমালাগুলি দরকার প্রণয়ন করতে হবে সেগুলি তৈরি করা। তাইলে কিন্তু বিনিয়োগকারীদের কাছে প্রাতিষ্ঠানিক পরিবেশটা কি হবে পিপিপি করার জন্য সেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে পিপিপি কন্ট্রাক্ট যেগুলি আপনি দিবেন সেগুলি কিসের ভিত্তিতে দিবেন, কি ধরনের মডেলের ভিত্তিতে দিবেন, সেই জিনিসটা আপনাকে ফাইনালাইজ করতে হবে। কারণ এখানে আপনি বলতে পারেন আপনি আসেন, ইউ বিল্ড ইট, অথবা আপনি বানান, তারপর আপনি এটার মালিকও থাকবেন, এটা কিছুদিন চালাবেন, এটাকে মেনটেন করবেন, এটার অর্থায়নও করবেন, সবকিছু আপনি করবেন। এবং তার এগেনস্টে আপনার এই ধরনের রিটার্ন পাওয়ার সুযোগ থাকবে। এই জিনিসগুলো যদি পরিষ্কার না হয়, মানে কোন পিপিপি মডেল আমরা ব্যবহার করব, সেইটা যদি বিনিয়োগকারীর কাছে পরিষ্কার না হয় তাহলে তো বিনিয়োগকারীরা আসতে চাইবে না। ধন্যবাদ। আপনি আমাদের প্রতিবেদনে বলছিলেন যে বাংলাদেশের সক্ষমতা, মানে যে সেক্টরে বা যে সূচকে বাংলাদেশের যে পরিমাণ উন্নতি করার কথা ছিল সেটা এখনো সক্ষমতার নিচে রয়েছে, আন্ডার ক্যাপাসিটি বলা হচ্ছে। কোন কোন খাতে এটা বেশি? বিশেষ করে আমরা বলবো যে বিনিয়োগের ক্ষেত্রে সক্ষমতার নিচে রয়েছে। এ কারণে বলছি যে আপনি আমাদের জাতীয় সঞ্চয়ের হারের সাথে যদি আভ্যন্তরীণ অর্থনীতিতে বিনিয়োগের যে হার সেটা তুলনা করেন, আপনি দেখবেন যে গত বছরও জাতীয় সঞ্চয়ের হার বিনিয়োগের চেয়ে 1.85% জিডিপি বেশি ছিল। তার মানে আমাদের যে বিনিয়োগ অর্থায়ন করার যে ক্ষমতা আছে অর্থনীতির সঞ্চয়ের মাধ্যমে, সেটি পুরোপুরি আমাদের অর্থনীতিতে বিনিয়োগ হচ্ছে না। সেটি কিছুটা চলে যাচ্ছে রিজার্ভ অ্যাকুমুলেশনে, আর কিছুটা হয়তো পাচারও হচ্ছে। কাজেই আমাদের অর্থায়নের ক্ষমতা আছে কিন্তু বিনিয়োগটা হচ্ছে না, এবং বিশেষ করে ব্যক্তি খাতে বিনিয়োগটা হচ্ছে না। সেইখানে ঘাটতিগুলো কোথায় সেইটি আমরা জানি। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এ নিয়ে আমি বলবো একটি ঐক্যমত আছে সবার মধ্যে, বিশ্লেষকদের মধ্যে, অর্থনীতিবিদদের মধ্যে, পলিসি মেকারদের মধ্যে, যে মূলত দুটো সমস্যা, একটি হলো জমির সমস্যা আর একটি হলো অবকাঠামোর সমস্যা। তৃতীয় একটি সমস্যা আছে যেটা আমি মনে করি এটা অত বাইন্ডিং কিছু না, সলভেবল একটা সমস্যা, সেটা হলো দক্ষ শ্রমিকের সমস্যা। কিন্তু আমি যদি জমি এবং অবকাঠামোর সমস্যাটা সমাধান করতে পারি তাইলেই কিন্তু বিনিয়োগ গতিশীলতা ফিরে পাবে। ইন্টারেস্ট রেটটা এখানে কেমনখানি ভূমিকা রাখে? আমি যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকগুলোতে অনেক অলস টাকা পড়ে আছে এবং উদ্যোক্তারা এখান থেকে ঋণ নিতে চাচ্ছেন না এবং তারা বিদেশ থেকেই লোন নিতে এখন অনেকটাই আগ্রহী হচ্ছেন। এটাকে আপনি কি দেখছেন? এটা কি বাংলাদেশের যে ব্যাংকগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ সামনে? মানে এখানে একটি প্যারাডক্সিক্যাল সিচুয়েশন আছে, সেটি হলো একদিকে প্রচুর অলস টাকা, অন্যদিকে সুদের হার খুব হাই। আপনি কারণ প্রচুর অলস টাকা থাকলে আমরা আশা করব যে ব্যাংকারদের মাধ্যমে একটা প্রতিযোগিতা হবে ঋণ দেওয়ার জন্য, এবং সেই প্রতিযোগিতার কারণে সুদের হার কমবে। কিন্তু বাংলাদেশে কিছুটা কমেছে লেন্ডিং রেট, কিন্তু অলস টাকার যে পরিমাণ সেই তুলনায় কিন্তু লেন্ডিং রেট কমছে না। সেই কারণে আমি প্রথমে যেটা বলেছিলাম যে খাতে যে ঝুঁকিগুলো রয়েছে, যে স্ট্রাকচারাল যে সমস্যাগুলি রয়েছে, সেইটুগুলিকে অ্যাড্রেস করতে হবে। কারণ ব্যাংকাররা লোন দিতে খুবই অতি সাবধানী একটি অবস্থানে চলে গেছে, যেহেতু অতীতের অভিজ্ঞতাগুলি খারাপ, সেই কারণেই সুদের হারটা ওখানে আটকে গেছে। আরও কিছু সমস্যা আছে, সেগুলি বিস্তারিত আলোচনা করার সময় এখানে নাই। আর যেটা সুযোগ দেওয়া হয়েছে বিদেশ থেকে আনার জন্য, সেটা তো ব্যবসায়ীরা নেবে, কারণ আপনি যদি কম সুদে বাইরে থেকে টাকা পেতে পারেন তাহলে তো সেখান থেকে আপনি ধার করবেন। ঝুঁকি রয়েছে এখানে, যেটা ঝুঁকি রয়েছে সেটা হলো আপনার এটার জন্য তো গ্যারান্টি দিচ্ছে কেউ,
আপনি হয়তো ধার করছেন বিদেশ থেকে, আপনি কোম্পানি হিসেবে, আপনার এখানকার ব্যাংক আপনার জন্য হয়তো গ্যারান্টি দিচ্ছে, কাজে সেখানে ওই ব্যাংক একটা ঝুঁকির সম্মুখীন হচ্ছে। আর দ্বিতীয় একটা ঝুঁকি, সেটা হচ্ছে আমি তো বৈদেশিক মুদ্রায় ধার করছি, বৈদেশিক মুদ্রায় আমাকে ফেরত দিতে হবে। কাজে আমার আয় যদি বৈদেশিক মুদ্রায় না হয়, আমি ওই টাকাটা ধার করে যেই কাজে লাগাচ্ছি সেখান থেকে আয় যদি বৈদেশিক মুদ্রায় না হয়, তাহলে তো এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনের একটা রিস্ক আমাকে বইতে হবে। ধরেন আপনি যদি একটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি হন, তাহলে এক্সচেঞ্জ রেট যদি বেড়ে যায়, সেটা আপনার রেভিনিউ বাড়বে, এদিকে দায়ের বোঝাও বাড়বে, কাজে আপনার ঝুঁকিটা আর থাকছে না, কাভার্ড। কিন্তু আপনি যদি আভ্যন্তরীণ বাজারে বিক্রি করেন, উৎপাদন করে, তাহলে তো এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েট করলে আপনার রেভিনিউ বাড়ছে না, কিন্তু এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েট করলে আপনার সুদ এবং যেই আসল পরিশোধ করতে হবে সেটি কিন্তু টাকার অঙ্কে পরিমাণটা বেড়ে যাচ্ছে, কাজে সেখানে আপনি লসের সম্মুখীন হচ্ছেন। কাজে এই ঝুঁকিগুলো কভার করার ব্যবস্থা থাকতে হবে। আমি আরেকটু বিষয় আপনি দৃষ্টি আকর্ষণ করবো। আপনি এই একই অনুষ্ঠানে বলেছেন যে বিশ্ববাজার তেলের দাম 2015 সালের মার্চ পর্যন্ত উইল রিমেন আনচেঞ্জ, অপরিবর্তিত থাকবে। এর ফলে ইকোনমিতে একটা সুখবর, এটা কি হবে? এই সুখবরটা মানে এটা আমরা যেটা বলতে চেয়েছেন সেটা হলো, এই অর্থ বছরে আমরা তো প্রবৃদ্ধির একটি পূর্বাভাস দিয়েছি। আরেকটি সূচক যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দারিদ্র্য বিমোচনের জন্য এবং বিনিয়োগের জন্য, সেটা হচ্ছে মূল্যস্ফীতি। কাজে মূল্যস্ফীতিতে আমাদের পূর্বাভাস হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে টার্গেটটা সেট করেছে এই বছরের জন্য 6.5%, সেইটির দিকেই অর্থনীতি এগুচ্ছে বলে মনে হয়। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে মূল্যস্ফীতি 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যের উপরে, দ্বিতীয় হচ্ছে আমাদের আভ্যন্তরীণ উৎপাদন, আর তৃতীয় হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট। কাজে সেই প্রেক্ষিতে আমরা বললাম যে লেটেস্ট যে ইন্টারন্যাশনাল কমোডিটি প্রাইস ফোকাস যেগুলো এসছে, সেখানে দেখা যাচ্ছে যে তেলের মূল্য এখন গত 4 বছরের সবচেয়ে লোয়েস্ট, এবং এটা আন্তর্জাতিক বাজারে চাহিদার দুর্বলতার কারণে, এবং যেহেতু ইউরোপিয়ান এবং আমেরিকান ইকোনমিতে যে রিকভারিটা আশা করা হয়েছিল সেই পরিমাণ রিকভারি হয়তো হবে না, গ্রোথ ফোকাসগুলো নামিয়ে আনা হয়েছে, সে কারণে চাহিদার দুর্বলতা থেকেই যাবে। এবং প্রজেকশন হচ্ছে আগামী মার্চ মাস পর্যন্ত তেলের দাম বাড়ার সম্ভাবনা খুব একটা কম। সেই কারণে আমাদের অর্থনীতির জন্য এটা সুখবর, কারণ আমাদের এই বিশেষ করে বিদ্যুৎ রেন্টাল পাওয়ার আসার পরে আমাদের তেলের আমদানি প্রচুর বেড়ে গেছে, এবং ব্যালেন্সের পেমেন্টের উপরে প্রেশারও বেড়েছে। কাজেই সেই কারণে তেলের দাম বাড়লে আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন খরচ বেড়ে যায় এবং মূল্যস্ফীতির উপর একটা চাপ আসে, সেই চাপটা আর থাকছে না। প্লাস আমাদের আভ্যন্তরীণ কৃষি উৎপাদন ভালো লক্ষ্য মানে পূর্বাভাস আছে, এবং ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট, বিশেষ করে মুদ্রানীতির যে ঘোষণাটা দেওয়া হয়েছে এবং বাজেটের ওভারঅল ঘাটতি যেটা বলা হয়েছে, সেগুলো মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে। ছোট্ট করে, আমাদের হাতে সময় একদম কম, প্রবাসী আয়ের কথা বলা হয় যে বাংলাদেশের ইকোনমিতে বড় ভূমিকা রাখে প্রবাসী আয়, রেমিটেন্স। এটার ব্যবহার নিয়ে অনেকে কথা বলছেন, আমরা অনেকেই বলছি যে এটির ব্যয় হচ্ছে অনুৎপাদনশীল খাতে, আনপ্রোডাক্টিভ খাতে ব্যয় হচ্ছে, বা এটা আসলে আপনি এই আইডিয়াটা নিয়ে আমার একটু দ্বিমত আছে। কারণ শুধু আমরা প্রবাসী আয় কোথায় ব্যয় হচ্ছে আমরা বলি, যখন ওরা কনজামশন এক্সপেন্ডিচার করে, যে খাদ্য কিনে বা কাপড় কিনে বা এন্টারটেইনমেন্টের জাতীয় সামগ্রী কিনে, আমরা বলছি এটা উৎপাদনশীল খাত নয়। কিন্তু এটা অন্যদের ক্ষেত্রে এই প্রশ্নটা উঠে না। প্রবাসী আয়ের যেটা বলা হয়, যখন বাড়ি করা হয় তখন এই কথা আসলে প্রশ্ন, হ্যাঁ, বা জমি কিনলে বলে যে এটা তো অনুৎপাদনশীল। কিন্তু প্রবাসীরা যে আয়টা পাঠাচ্ছেন সেটার সাথে বৈদেশিক মুদ্রা আসছে, কাজে এখানে যারা রেমিটেন্সটা পাচ্ছেন তাদের আয় বাড়ছে, তাদের আয় বাড়ার কারণে তাদের চাহিদা বাড়ছে, তারা কিনছেন। এখন একজনের ব্যয় আরেকজনের আয়, সেই প্রক্রিয়ায় কিন্তু একটা উৎপাদনশীল একটা রেজাল্ট পাওয়া যায়, যেটি, এবং ধরেন আমাদের চাহিদা বাড়ছে, উৎপাদন বাড়ছে, উৎপাদন বাড়ার জন্য উপাদানের চাহিদা বাড়ছে, সেটা কেনার জন্য বৈদেশিক মুদ্রা প্রয়োজন, সেটা তো প্রবাসী আয়, অর্থনীতিতে একটি কনস্ট্রাকটিভ অবদান রাখছে। ধন্যবাদ ডক্টর জাহিদ হোসেন, আপনার অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পের জন্য আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে প্রতিযোগী, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।